হাই গাইজ, আসসালামু আলাইকুম। মেড বাংলায় তোমাদের স্বাগত। আমি আরিফ হাসনাত আছি আজ তোমাদের সাথে। আমি যে বিষয়টি নিয়ে ডিসকাস করব এটি হলো জন্ডিস। জন্ডিসটা কেন হয়, জন্ডিসের লক্ষণগুলো কি, এছাড়াও আরো যে ডিটেলস আছে মোটামুটি চেষ্টা করেছি এই ভিডিওতে তুলে ধরার। আশা করি তোমাদের ভালো লাগবে। আসো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের টপিক আমাদের জন্ডিস সম্পর্কে আমাদের অ্যাট ফার্স্ট জানতে হবে জন্ডিসের ডেফিনেশন কি। হোয়াট ইজ দ্য জন্ডিসের ডেফিনেশন আমরা বলতে পারি জন্ডিস হলো একটা মেডিকেল কন্ডিশন যেখানে আমাদের স্কিন এবং চোখের সাদা অংশ এগুলো হলুদ হবে এবং আমাদের রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, যে কন্ডিশনটা বলা হয় হাইপার বিলিরুবিনিয়া। এখন জন্ডিস কি কোনো ডিজিজ নাকি এটা কোনো সিমটম? জন্ডিস ইজ নট এ ডিজিজ, ইটস রাদার সাইন অর সিমটম অফ অ্যান আন্ডারলাইন কন্ডিশন। আমরা বুঝতে পারলাম জন্ডিস কোনো ডিজিজ বা রোগ না, এটা একটা সিমটম। এখন আমরা দেখব যে জন্ডিস এটা কোন রোগের সাইন বা সিমটম হতে পারে। এই জন্ডিসের সাথে যে মেইন একটি রিলেটেড এলিমেন্ট আছে এটাকে আমরা বলবো যে বিলিরুবিন। এই বিলিরুবিনটা কি? চলো আমরা বিলিরুবিন সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে আসি। মেইনলি বিলিরুবিন হলো একটা ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালার পিগমেন্ট, যেটাকে আমরা বাংলায় রঞ্জক বলবো, হলুদ এবং কমলা রঙের। এই বিলিরুবিন এটা কিভাবে তৈরি হয় বা কোথায় তৈরি হয়? বিলিরুবিনটা নর্মালি আমাদের যে রেড ব্লাড সেল আছে এই রেড ব্লাড সেলগুলোর ব্রেকডাউনের মাধ্যমে তৈরি হয়। এনে আমরা নিচে আরও বিস্তারিত জানবো। চলো আমরা তাহলে বিলিরুবিনের ফরমেশন সম্পর্কে জানিয়ে আসি যে বিলিরুবিন আসলে কোন অর্গানে কিভাবে তৈরি হয় বা কিভাবে ফরমেশন ঘটে। মেইন অর্গান যে বিলিরুবিন ফরমেশন এটা হলো স্প্লিন। স্প্লিন ইজ দ্য মেইন অর্গান যেখানে আমাদের যে ওল্ড বা ড্যামেজ রেড ব্লাড সেলগুলো রয়েছে এগুলা ব্রেকডাউন হয়, যার ফলে বিলিরুবিন তৈরি হয়। দেন সেকেন্ড ইম্পর্টেন্ট অর্গান হলো লিভার। লিভারের যে কাফার সেল আছে আমরা জানি এটা হলো একটা ইমিউনো সেল বা যেখানে ম্যাক্রোফেজ থাকে। এই ম্যাক্রোফেজও আমাদের ব্লাড সেল এটা ভাঙতে পারে বা ডিস্ট্রয়েড করতে পারে, এর মাধ্যমে বিলিরুবিন তৈরি হয়। অ্যান্ড দেন বন ম্যারো। আমরা জানি যে বন ম্যারো আমাদের ব্লাড সেলগুলো ফরমেশন করে বা তৈরি করে, কিন্তু এটা কীভাবে ব্লাড সেল ভাঙে এটা একটা কোশ্চেন। অনেক সময় ব্লাড সেল ফরমেশনের সময় কিছু ইমম্যাচিউর বা প্রিম্যাচিউর যে সেলগুলো থাকে এগুলো বন ম্যারোতেই ডিস্ট্রয়েড হয়ে যায়, যার ফলে এখানে বিলিরুবিন তৈরি হতে পারে। আমরা বিলিরুবিন ফরমেশন সম্পর্কে আইডিয়া নিলাম যে বিলিরুবিন আসলে কোথায় ফরমেশন হয়। এখন বিলিরুবিন যে রেড ব্লাড সেল থেকে তৈরি হয়, রেড ব্লাড সেলের কোন অংশ থেকে তৈরি হয়? আমরা জানি রেড ব্লাড সেল নর্মালি অক্সিজেন ক্যারি করে, যেটা একটা ইম্পর্টেন্ট উপাদান হলো হিমোগ্লোবিউলিন। হিমোগ্লোবিউলিনের দুইটা পার্ট আছে, একটা হলো হিম আর একটা হলো গ্লোবিউলিন। মেইনলি হিম ব্রেকডাউনের মাধ্যমে বিলিরুবিন তৈরি হয় এবং গ্লোবিন এটা একটা আমরা জানি অ্যামাইনো অ্যাসিড। হিমের ব্রেকডাউনের কারণে বিলিরুবিন তৈরি হয়, যেখানে 80% বিলিরুবিন ফরমেশন হয় হিমোগ্লোবিন ব্রেকডাউনে। দেন আমাদের রেড ব্লাড সেলে যে হিমোগ্লোবিন ছাড়াও যে হিমো প্রোটিনগুলো আছে এই প্রোটিনের মাধ্যমে 20% বিলিরুবিন ফরমেশন হয়। এখন চলো আমরা জেনে আসি যে বিলিরুবিন কত প্রকারের হয়ে থাকে। বিলিরুবিন অ্যাজ ইউজুয়াল টু টাইপ। অ্যাট ফার্স্ট আনকনজুগেটেড বিলিরুবিন বা যেটাকে বলা হয় ইনডিরেক্ট বিলিরুবিন, দেন কনজুগেটেড বিলিরুবিন অ্যান্ড ডিরেক্ট বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন বা ইনডিরেক্ট বিলিরুবিন এটা এর ক্যারেক্টারিস্টিক হিসেবে আমরা দেখতে পারি যে এটা নর্মালি ওয়াটার ইনসলিউবল বাট ফ্যাট সলিউবল। ইনসলিউবল মানে আমরা যেটা ওয়াটার বা পানির সাথে মিক্সড হয় না, বাট ফ্যাটের সাথে ফ্যাট বা যেটাকে আমরা চর্বি বলতে পারি এই ফ্যাটি টিস্যুর সাথে এটা মিক্সড হতে পারে বা ফ্যাটি টিস্যু ক্রস করতে পারে, কিন্তু পানি বা যে অর্গান বা যে উপাদানগুলোর সাথে ওয়াটার রিলেটেড লাইক ব্লাড, আমরা জানি ব্লাডে প্লাজমা আছে, ব্লাডে ব্লাড সেল আছে, প্লাজমায় মোটামুটি 99%ই ওয়াটার থাকে। অবশ্যই ওয়াটারের সাথে যেহেতু মিক্সড হতে পারে না, এটা ওয়াটার ইনসলিউবল এবং ব্লাডের সাথে মিক্সড হতে পারে না, বাট ফ্যাট সলিউবল, যার কারণে ফ্যাটের সাথে অ্যাড হতে পারে বা ফ্যাট যে টিস্যুগুলা এগুলা ক্রস করতে পারে। দেন কনজুগেটেড বিলিরুবিন এটাকে ওয়াটার সলিউবল। আপাতত আমাদের এইটুকু জানলেই হবে, নেক্সট আমরা পরবর্তীতে জানবো টোটাল বিলিরুবিনটা কি। টোটাল বিলিরুবিন নর্মালি ইনডিরেক্ট বিলিরুবিন এবং ডিরেক্ট বিলিরুবিন দুটার কম্বিনেশন অ্যামাউন্ট। এটা কেন দরকার? এটা নর্মালি ডাক্তাররা তা কাউন্ট করে যে একজন পেশেন্টের ব্লাডে কোন বিলিরুবিনের পরিমাণ বেশি কোনটা কম এবং দুটো কম্বাইন্ডে কত। যেমন এখানে আমি নর্মাল রেঞ্জ দিয়ে রেখেছি, তোমরা চাইলে এটি দেখতে পারো যে টোটাল বিলিরুবিন আমাদের ব্লাডে কত থাকে
ইনডিরেক্ট বা কনজুগেটেড কত থাকে বা কনজুগেটেড কত থাকে। দেন আমরা যে আজকের মেইন টপিক জন্ডিসে চলে যাই। জন্ডিস হলো নর্মালি 3 টাইপ, বাট এক্সট্রা 1 টাইপ আছে, এটা আমরা পরবর্তীতে জানবো। মেইন 3 টাইপ হলো প্রিহিপাটিক জন্ডিস বা যেটাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস বা হেপাটোসেলুলার জন্ডিস, অ্যান্ড পোস্ট হেপাটিক জন্ডিস যেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। অ্যান্ড অ্যানাদার টাইপ ইজ দ্য নিউবর্ন বা নিওনেটাল জন্ডিস, যেটা নর্মালি নিউবর্ন যে বেবিরা আছে এদের ক্ষেত্রে দেখা যায়, বাট অ্যাডাল্ট বা ওল্ড অথবা অ্যাডোলেসেন্ট এদের ক্ষেত্রে এই জন্ডিসটা নর্মালি দেখা যায় না। সো আমরা ফার্স্ট প্রিহিপাটিক, হেপাটিক এবং পোস্ট হেপাটিক জন্ডিস নিয়ে আলোচনা করব, দেন নিউবর্ন জন্ডিস নিয়ে আলোচনা করব। সো এখন প্রিহেপাটিক জন্ডিসটা কি? হেপাটিক প্রি মানে পূর্বে, হেপাটিক মানে হেপাটিক সেল বা লিভারের পূর্বে। সো লিভারের পূর্বে বা লিভারের আগে এই ডিজিজটি নর্মালি হয়ে থাকে এবং কীভাবে জন্ডিসটি ফর্মেশন হয় এটি সম্পর্কে আমরা এখন দেখব। এক্ষেত্রে আমাদের একটা বিলিরুবিনের প্যাথওয়ে দেখতে হবে, এটাকে বলা হয় বিলিরুবিন প্যাথওয়ে ফার্স্ট বা 1 প্যাথওয়ে। এই প্যাথওয়েতে নর্মালি কী হয়ে থাকে, আমাদের যে রেড ব্লাড সেলগুলো রয়েছে, আমরা জানি রেড ব্লাড সেল এটা নর্মালি এর আয়ুকাল 120 দিন হয়ে থাকে। দেন এগুলো আমাদের স্প্লিনে গিয়ে এগুলা ভেঙে যায় এবং অনেক সময় যে আমাদের ড্যামেজ যে সেলগুলো থাকে এগুলাও স্প্লিনে গিয়ে এগুলা ফিল্টারেট হয়ে ভেঙে যায়। সো রেড ব্লাড সেল ভাঙার সময় আমরা যে উপাদানগুলো মেইনলি দেখতে পারবো এর ভিতরে হলো হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিনের 2টা ভাগে ভাগ করা হয়, হিম অ্যান্ড গ্লোবিন, যেটা আমরা আগে বলেছি। গ্লোবিন একটা অ্যামাইনো অ্যাসিড। দেন যে হিম উপাদানটা আছে এটা হলো মেইন উপাদান। হিম থেকে পরবর্তীতে বিলিভার্টিন অ্যান্ড দেন আনকনজুগেটেড বিলিরুবিনে রূপান্তর হয়। এটা হলো বিলিরুবিন এর প্রথম প্যাথওয়ে। ফার্স্ট প্যাথওয়ের মাধ্যমে আনকনজুগেটেড বিলিরুবিনটা তৈরি হয়, যেটা স্প্লিনের মাধ্যমে রেড ব্লাড সেলগুলো ভাঙার কারণে। সো তাহলে এর সাথে প্রিহিপাটিক জন্ডিসের কানেকশনটা কি? সো প্রিহিপাটিক জন্ডিসটা তখনই হয় যখন আমাদের এক্সেস রেড ব্লাড সেল ব্রেকডাউন শুরু হয়। আমরা জানি নর্মালি পার ডেতে আমাদের হিউম্যান বডিতে অ্যাজ ইউজুয়াল 200 বিলিয়ন রেড ব্লাড সেল ফর্মেশন হয় অ্যান্ড দেন ডিস্ট্রয়েড হয়। এভাবে যা পার সেকেন্ডে আমরা কাউন্ট করলে 2 মিলিয়ন রেড ব্লাড সেল ফর্মেশন অ্যান্ড গড়ে 2 মিলিয়ন রেড ব্লাড সেল ডিস্ট্রয়েড দেখতে পাই। কিন্তু যদি এর এক্সেস বা এর যেতে অতিরিক্ত পরিমাণে রেড ব্লাড সেল ভাঙা শুরু হয় তখন কী হবে, সেম প্যাথওয়েতে রেড ব্লাড সেল যখন অতিরিক্ত ভাঙবে আমাদের হিমোগ্লোবিন ভাঙা শুরু করবে, হিম থেকে তেমন প্রচুর পরিমাণে বিলিভার্টিন এবং বিলিরুবিন তৈরি হবে। সো এতে কী হবে, আমাদের আনকনজুগেটেড যে বিলিরুবিনটা এটা ব্লাডে বেড়ে যাবে, ইনক্রিজ হবে। সো আমরা জানি যে ব্লাডে যদি আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায় এর মাধ্যমে মেইনলি জন্ডিসের যে সিমটমটা এটা দেখা যাবে। আমাদের স্কিন হলুদ হবে বা চোখের অংশ হলুদ হবে, আমাদের স্টুল অ্যান্ড আমাদের ইউরিন এগুলোর কালারও চেঞ্জ হবে। দেন এটা কারণটা কি হতে পারে যে প্রিহিপাটিক জন্ডিসটা হয় বা অতিরিক্ত রেড ব্লাড সেল ডিস্ট্রয়েড হওয়ার কারণটা কি? এর কিছু কারণের ভিতরে একটি হলো হিমোলাইটিক অ্যানিমিয়া। সো আমরা যারা অ্যানিমিয়া সম্পর্কে আইডিয়া আছে আমরা জানি অ্যানিমিয়া কেন হয়ে থাকে। আমাদের অ্যানিমিয়া কি, ব্লাড সেলের ল্যাকিং। এই কন্ডিশনটা কখন হয়ে থাকে, যখন অতিরিক্ত ব্লাড সেল ডিস্ট্রয়েড হবে তখনই অবশ্যই, বা আরেকটা কারণে হয় যখন অল্প পরিমাণে ব্লাড সেল ফর্মেশন হবে। বাট আমরা এখানে ডিস্ট্রয়েড নিয়ে আলোচনা করতেছি, যার কারণে আমরা এই ক্ষেত্রে দেখবো যে একটা ডিজিজ আছে থ্যালাসেমিয়া, যেটা আমরা জানি এক্ষেত্রে অ্যানিমিয়া হয়ে থাকে। বা একটা জেনেটিক ডিসঅর্ডার আছে, এটাকে বলা হয় সিকেল সেল ডিজিজ অ্যান্ড আদার হেরিডিটি যে ডিজিজগুলো আছে এর মাধ্যমে অ্যানিমিয়া হতে পারে। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো ইনফেকশন হলো ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া এটি কী করে, এটি আমাদের রেড ব্লাড সেলে ইনফেকশন তৈরি করে, যার কারণে নর্মালি রেড ব্লাড সেল ডিস্ট্রয়েড হয়ে যায়, দেন এই জন্ডিসটি দেখা দিতে পারে। এছাড়াও আদার কী হতে পারে কন্ডিশন, আমাদের ব্লাড যে ট্রান্সফিউশন করি আমরা, এক্ষেত্রে যদি আমাদের ব্লাড গ্রুপ ম্যাচিং না হয় এক্ষেত্রে অবশ্যই রেড ব্লাড সেল এটা কোয়াগুলেট হতে পারে বা ডিস্ট্রয়েড হতে পারে। এই কন্ডিশনে অনেক সময় আমরা বিভিন্ন ড্রাগের অ্যাবিউজ করে থাকি, এক্ষেত্রে হয়ে থাকে। সো আমরা কিছুটা আইডিয়া নিলাম যে প্রিহিপাটিক জন্ডিসটা কেন হয়ে থাকে। সিমটমগুলো কী হতে পারে, এর মেইন সিমটম যেটা জন্ডিস সিমটম আমরা আগে জেনেছি। জন্ডিস সিমটম কী হয়, স্কিন এবং চোখের সাদা অংশ বা যেটা স্ক্লেরা বলা হয় এটি হলুদ হয়ে যায়। দেন ডার্ক ইউরিন, আমাদের স্টুল যেটা ক্লে কালার যেটাকে বলা হয় ধূসর অথবা কালচে রং হয়ে থাকে। এছাড়াও আমাদের অ্যানিমিয়ার যে সিমটম যেটা রয়েছে রক্তশূন্যতা, এর কারণে কী হয়ে থাকে, আমাদের ফ্যাটিক দুর্বলতা
আমাদের স্কিনে র্যাশ তৈরি হতে পারে এবং শর্টনেস অফ ব্রেথ, আমাদের নিঃশ্বাসের সমস্যা হতে পারে। এছাড়াও অ্যাবডোমেন পেইন হতে পারে সিমটম হিসেবে, এবং আদার যে সাইনগুলো আছে যেমন ফিভার বা চিলস, ওয়েট লস, এই ধরনের অনেক সিমটম দেখা দিতে পারে এই প্রিহেপাটিক জন্ডিসের ক্ষেত্রে। এখন যে সেকেন্ড টাইপ অফ জন্ডিস, এটাকে বলা হয় হেপাটিক জন্ডিস। আমরা জানি হেপাট এটিকেলাটিন ওয়ার্ড, যার অর্থ হলো লিভার। সো অবশ্যই বুঝতে পারতেছি যে এই জন্ডিসটির সাথে লিভারের সাথে অনেকটি কানেকশন রয়েছে, কারণ এই জন্ডিসটির মেইন ফাংশনই লিভারে হয়ে থাকে। বিলিরুবিনের মেইন ওয়েগুলো দেখে প্যাথ হয়ে এটা কিভাবে তৈরি হয় এবং ওয়েস্ট হিসাবে কিভাবে আমাদের বডি থেকে রিলিজ হয়, তাহলে আমরা বুঝবো যে হেপাট বা লিভারটা এখানে কত গুরুত্বপূর্ণ ফাংশন হিসেবে, গুরুত্বপূর্ণ অর্গান হিসেবে কাজ করে। এখানে আমাদের ফার্স্ট আমরা জানি যে বিলিরুবিন ফর্মেশন হয় স্প্লিনের থেকে, আনকনজুগেটেড বিলিরুবিন। দেন এটা লিভারে আসে, লিভারে এসে এটি এনজাইম এবং অন্যান্য গ্লুকুরোনিক অ্যাসিডের মতন উপাদানের সাথে অ্যাড হয়ে এটি ডিরেক্ট বা কনজুগেটেড বিলিরুবিনে পরিবর্তন হয়। দেন এটি গল ব্লাডার হয়ে আমাদের ইন্টেস্টাইনে যায়। তারপরে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট যেমন স্টুল বা ইউরিনের সাথে আমাদের শরীর থেকে রিলিজ হয়, যার কারণ হিসেবে আমরা দেখতে পাই আমাদের স্টুল এবং ইউরিনের কালার হলুদ হয়ে থাকে। এর মেইন কারণ হলো বিলিরুবিন। সো আমরা যদি বিলিরুবিনের সেকেন্ড প্যাথ হয়ে দেখি, তাহলে বুঝবো যে এটা আমরা যদি আনকনজুগেটেড বিলিরুবিন বলি, এর সাথে অ্যালবুমিন কানেক্ট হয়, দেন লিভারে এসে গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে অ্যাড হয়ে এটি কনজুগেটেড বিলিরুবিন বা ওয়াটার সলিউবল বিলিরুবিনে রূপান্তর হয়। হেপাটিক যে জন্ডিস, এই হেপাটিক জন্ডিসটা আসলে কীভাবে হয়ে থাকে, এটার মেইন কারণ হলো আমাদের যখন লিভার সেল এটা ড্যামেজ হয়ে যায় বা এর ফাংশনের কোনো সমস্যা হয় বা ডিসফাংশন হয়, এই কন্ডিশনে আসলে হেপাটিক জন্ডিসটা দেখা যায়। তো যখন লিভার তার প্রপার কাজ করতে পারবে না, প্রপার ফাংশন করতে পারবে না, তখন আনকনজুগেটেড বিলিরুবিন আর কনজুগেটেড বিলিরুবিনে ট্রান্সফার হতে পারে না। সো এই ক্ষেত্রে কী হয় যে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা ব্লাডে বেড়ে যায় এবং অতিরিক্ত আনকনজুগেটেড বিলিরুবিন হওয়ার কারণে কনজুগেটেড বিলিরুবিন পরিমাণও ব্লাডে বাড়তে শুরু করে। দেন আমাদের শরীরে কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুই পরিমাণ বিলিরুবিনই বেড়ে যায়। এখন আমরা যদি হেপাটিক জন্ডিসের কারণগুলো দেখি, তাহলে বুঝবো আসলে হেপাটিক জন্ডিসটা কেন হয় বা হেপাটিক সেলেরই ডিসফাংশনটা কেন হয়ে থাকে। এর মেইন এবং ইম্পর্টেন্ট একটি কারণ হলো ভাইরাল হেপাটাইটিস, যেটা হেপাটাইটিস আমরা জানি হেপাটাইটিস এ, বি, সি বা ই নামে পরিচিত। সো যখন হেপাটিক সেলে কোনো ভাইরাস অ্যাটাক করে, দেন যে ইনফ্লামেশন হয়, এটাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস, যেটা আমরা হেপাটাইটিস এ নামে পরিচিত, বি, ই, সি, এই বিভিন্ন নামে। এর কারণে হেপাটিক সেলের ডিসঅর্ডার হয়, দেন ফাংশনের ডিসঅর্ডার শুরু হয়। আমরা যখন দীর্ঘদিন ধরে অ্যালকোহল নেই, এক্ষেত্রে কী হয়, অ্যালকোহল আমাদের লিভারের যে সেল রয়েছে এই সেলগুলো ড্যামেজ করে দেয়। এই কন্ডিশনকে বলা হয় অ্যালকোহলিক হেপাটাইটিস বা অ্যালকোহলিক লিভার সিরোসিস। দেন আরেকটি বিষয় হলো আমাদের ড্রাগের অ্যাবিউজের কারণে বা এক্সট্রিম ইউজ, যেমন অনেক সময় প্যারাসিটামলের কারণে আমাদের হেপাটিক সেলের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে এই জন্ডিসটি কিছু সময়ের জন্য দেখা দিতে পারে, যেটাকে বলা হয় একিউট জন্ডিস। এছাড়া আমরা আগে বলেছি যে লিভার সিরোসিস এবং সাম অটো ইমিউনো ডিসঅর্ডার যেগুলো হয়ে থাকে, এক্ষেত্রেও এই জন্ডিসটি দেখা দিতে পারে। দেন আদার কিছু কজ আছে, যেমন গ্রিবার্ট সিনড্রোম, এছাড়াও নিজার সিনড্রোম এবং অন্যান্য ইনফেকশন লাইক লেপ্টোস্পাইরোসিস, এগুলোর কারণেও হেপাটিক সেল ড্যামেজ হয়, দেন হেপাটিক জন্ডিস দেখা দেয়। সো হেপাটিক জন্ডিসের সিমটম কী হয়ে থাকে, কিছুটা প্রিহেপাটিক জন্ডিসে আমরা যে সিমটমগুলো দেখছি এটার কাছাকাছি। তার সাথে আমাদের স্কিন এটাতে ইচিং হবে বা চুলকাবে, এর সাথে আমরা ফ্লু সিমটম দেখতে পারবো। এবং যে মেইন লিভারের ডিসফাংশনের কারণে যে সমস্যাগুলো দেখা দেয়, এর ভিতরে এটি হলো স্পাইডার অ্যানজিওমের সিমটম। এটি কেমন, এটি হলো আমরা যে স্পাইডার দেখেছি, স্পাইডার যে আকৃতি, এই ধরনের কিছুটা স্পট তৈরি হয় আমাদের স্কিনে, রেড স্পট। এই কন্ডিশনটাকে বলা হয় স্পাইডার অ্যানজিওমাস সিমটম। এছাড়াও আমাদের কনফিউজিং বা ডিসওরিয়েন্টেশন দেখা যায়, এটা হলো ইজি ব্রাশিং অর দ্য ব্লিডিং যেটা বলা হয়, এটা হলো আমাদের যে ক্লোটিং ফ্যাক্টর রয়েছে প্লাটিলেটে, এই ক্লোটিং ফ্যাক্টরগুলো কিছুটা রিডিউস হয়, এর কারণে ব্রাশ করার সময় আমরা ব্লাড দেখতে পাই। সো এই সিমটমগুলো আমরা নর্মালি এই হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে দেখতে পাই। দেন আমাদের আরেকটি থার্ড জন্ডিস, যেটা এটাকে বলা হয় পোস্ট হেপাটিক জন্ডিস।
পোস্ট হেপাটিক জন্ডিস এটা লিভারের পরবর্তী ধাপ। আমরা ধরলাম যে আমাদের স্প্লিন থেকে যে বিলিরুবিন তৈরি হলো এটা নর্মাল, দেন লিভারের ফাংশন নর্মাল, বাট এরপরের যে ধাপ যে আমাদের কনজুগেটেড বিলিরুবিনটা আমাদের ডিউডেনাম বা ইন্টেস্টাইনে যাবে, এর যে প্রসেস বা এর যে প্যাথওয়ে, এর মাঝে গল ব্লাডারে যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন আমরা এই জন্ডিসটি ফেস করব। সো আমরা যে প্যাথওয়েটা আমরা দেখতেছি বিলিরুবিন, এটা থার্ড প্যাথওয়ে, এটা হলো কনজুগেটেড বিলিরুবিন। এটা কি করে, আমাদের যে গল ব্লাডার আছে, গল ব্লাডার যে নালী, যেটাকে বাইল ডাক্ট বলা হয়, বাইল ডাক্ট হয়ে আমাদের ইন্টেস্টাইনে আসে ডিউডেনাম পার্টে। সো এই প্যাথওয়েতে যদি আমাদের গল ব্লাডারে কোনো সমস্যা হয়, আমাদের বিলিরুবিনটা যদি কনজুগেটেড বিলিরুবিনটা যদি আসতে না পারে, যদি বাধা সৃষ্টি হয়, এই কন্ডিশনটাকে বলা হয় পোস্ট হেপাটিক জন্ডিস, বা যেটা আরেকটি নাম হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। সো অবস্ট্রাকটিভ মানে কি, এই বাইল ফ্লোটা যখন ব্লক হয়ে যাবে এই কন্ডিশনটাকে অবস্ট্রাকটিভ বলা হয়। দেন আমরা পোস্ট হেপাটিক জন্ডিসের কিছু কারণ দেখি। পোস্ট হেপাটিক জন্ডিস এটার একটি মেইন এবং কমন কারণ হলো গল স্টোন। সো আমাদের গল ব্লাডারে যখন স্টোন ফর্মেশন হয়, যেটা বলা হয় কোলিথিয়াসিস। সো এই কন্ডিশনে নর্মালি যে বাইল ফ্লো এটার অবস্ট্রাকশন হয় বা ব্লক হয়ে যায়। সেকেন্ড যে কন্ডিশনটা আমরা দেখবো এটা হলো ম্যালিগনেন্সি, যেটাকে বলা হয় টিউমার। সো টিউমার বা যদি ক্যান্সার হয় আমাদের বাইল ডাক্ট বা গল ব্লাডারে, এই সময় অবশ্যই বাইল ফ্লো অবস্ট্রাকশন হবে, যার জন্য আমাদের বিলিরুবিন প্যাথওয়ে বন্ধ হয়ে যাবে। দেন প্যানক্রিয়াস্টিক হেডে যদি ক্যান্সার হয়, এই সময়ও আমাদের এই বিলিরুবিন প্যাথওয়েতে সমস্যা হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যদি ইনফেকশন বা প্যারাসাইট কোনো কারণে যে গল ব্লাডারে তৈরি হয় বা গল ব্লাডারে ইনফ্লামেশন তৈরি করে, এই কন্ডিশনে আমরা পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিসটি ফেস করব। সো এর সিমটমও কিছুটা সিমিলার আগের দুই জন্ডিসের মতনই। এখন আমরা যদি কিছুটা সামারি করি যে সবগুলো জন্ডিসের ক্ষেত্রে কী হয়, তো সামারির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রিহেপাটিক জন্ডিস, এক্ষেত্রে যে আনকনজুগেটেড বিলিরুবিনটা এটা অনেক পরিমাণ বেড়ে যায় ব্লাডে, বাট কনজুগেটেড বিলিরুবিন এটা নর্মাল থাকে। বাট হেপাটিক যেটা আমাদের লিভার সেলে হয়, হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন অ্যান্ড কনজুগেটেড বিলিরুবিন বোথ উইল বি ইনক্রিজ। দেন পোস্ট হেপাটিক যে জন্ডিসটা, এক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিন এটা নর্মাল থাকে, কিন্তু কনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যায়। সো কনজুগেটেড বিলিরুবিন কেন বেড়ে গেছে, কারণ আমরা অলরেডি জেনেছি যে আমাদের লিভার যে সেল এটি অলরেডি আনকনজুগেটেড বিলিরুবিন এটি কনজুগেটেড বিলিরুবিনে পরিবর্তন করে ফেলছে, কিন্তু লিভার থেকে গল ব্লাডার হয়ে বাইল ডাক্ট দিয়ে যে আমাদের ডিউডেনামে যাবে, এই প্যাথওয়েতে যদি সমস্যা হয়ে থাকে, যদি আমরা বলেছি যে পোস্ট হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে এখানে যদি আমাদের গল ব্লাডারে কোনো ইনফ্লামেশন হয় বা কোনো সমস্যা হয়, এতে বিলিরুবিন পাস হইতে পারবে না। এজন্য ব্লাডে অলরেডি আনকনজুগেটেড বিলিরুবিন নর্মাল থাকলে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়া শুরু করবে। দেন আমরা যে লাস্ট জন্ডিস সম্পর্কে আইডিয়া নেব, এটাকে বলা হয় নিউবর্ন জন্ডিস বা নিওনেটাল জন্ডিস। এটা কমন বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, নিউবর্ন বেবিদের ক্ষেত্রে, যেমন 2 থেকে 4 দিনের বাচ্চা বা 2 থেকে 7 দিনের বাচ্চাদের ক্ষেত্রে। কেন হয়ে থাকে, কারণ এই সময় বাচ্চাদের লিভার ইম্যাচিউর থাকে, লিভার ফুললি ফাংশন করতে পারে না। সো লিভারের ফাংশন ফুল না করার কারণে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, যেটা আমরা আগেই জেনে এসেছি যে প্রিহেপাটিক বলি বা হেপাটিক বলি, সব ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা আছে। বাট এটা বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল, সো এটা তেমন আপসেট হওয়ার কিছু নাই। বাট কিছুদিন পরে যখন লিভার ফুললি ফাংশন শুরু করবে, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো আমাদের জন্ডিস হলে নর্মালি কী করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হওয়া দরকার, কারণ আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিসের পরে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই জন্ডিসটি কেন হইতেছে, কোন অর্গানে সমস্যা হইতে পারে। দেন আমরা সেলফ কেয়ার হিসাবে আমরা যেটা করতে পারি, এটি হলো আমাদের পানি খাইতে হবে, যে শরীরটা রিহাইড্রেট করতে হবে। সো পানির মাধ্যমে কি হবে, আমাদের ইউরিন ফর্মেশন বেশি হবে, এবং ইউরিনের মাধ্যমে আমরা জানি যে বিলিরুবিন এটি রিলিজ হবে আমাদের বডি থেকে। অ্যান্ড দেন আমাদের অনেক পরিমাণ রেস্ট নিতে হবে, কারণ আমাদের হেপাটিক সেলগুলো অলরেডি অনেক ড্যামেজ থাকতে পারে বা অনেক উইক থাকতে পারে। যখন আমরা প্রপার রেস্ট নেব, এর মাধ্যমে আমাদের হেপাটিক সেলগুলো এটা রিপেয়ার হইতে পারবে। জন্ডিস সম্পর্কে আমাদের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন। সো গুড বাই।